এবার তাহেরি হুজুর ও সাকিব আল হাসানের একটি সেলফি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ছবিটি আসল না, এআই দিয়ে বানানো। সাকিব ও মুশফিকের পুরনো ছবিকে ডিজিটাল কারসাজিতে বদলে ফেলা হয়েছে। ওদিকে শত শত ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হলো গাজায় ক্রিস্টিয়ানো রোনালদো $2 মিলিয়ন দান করেছেন। লক্ষাধিক মানুষ আবেগাপ্লুত হয়ে প্রতিক্রিয়াও জানায়, তবে দাবিটির কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। চলুন দর্শক, শুরুতেই এমন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন উপলক্ষে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির নামে একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা ও একটি সেলফি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তে পোস্টটি লাইক, কমেন্ট, শেয়ার পেয়ে দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় পোস্টটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। মূলত সাকিব ও মুশফিকুর রহিমের পুরনো ছবিকে এআই প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে এই ছবিটি তৈরি করা হয়েছে। ওদিকে মাগুরায় সাকিব আল হাসান ঈদ উদযাপন করছেন এমন দাবিতে দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় এগুলো সাম্প্রতিক নয়, বরং 2023 সালের ঈদের পুরনো ভিডিও। একটি ভিডিও 2023 সালের ঈদুল আজহা এবং অন্যটি একই বছরের ঈদুল ফিতরের সময় মাগুরায় ধারণ করা, যা সময় টিভি ও ডিবিসি নিউজে প্রকাশিত হয়েছিল। আবার হামজা চৌধুরীর পুরো পায়ে প্লাস্টার নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার দাবিতে ছড়ানো ছবিগুলো সম্পূর্ণ ভুয়া। ভাইরাল হওয়া ছবিগুলো বহু মানুষের নজরে আসে, প্রায় 3 লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে যাচাই করে দেখা যায় এগুলো আসল নয়, বরং এআই প্রযুক্তি দিয়ে তৈরি। গুজব এখানেই শেষ নয়। গাজায় শিশুদের খাদ্য ও মানবিক সহায়তার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো $2 মিলিয়ন দান করেছেন এমন একটি দাবি প্রায় সবকটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপকভাবে ছড়ানো এই পোস্টটিকে ঘিরে আবার লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায়, তবে দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। একটি অজ্ঞাত এক্স অ্যাকাউন্ট থেকেই প্রথম এই গুজবটি ছড়ায়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে নানা অপতথ্য ছড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ গুজবই ক্রীড়া অঙ্গনকে কেন্দ্র করে। যথারীতি গুজবের টার্গেটে রয়েছেন জনপ্রিয় সব খেলোয়াড়রা। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমনি দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং আগেই জানিয়েছি যে আমাদের সাথে আজ অতিথি হিসাবে যুক্ত থাকছেন সংগঠক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। আমরা তার সাথেই এই বিষয়গুলো নিয়ে আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে বেশ কিছু অপতথ্য উঠে এসেছে। আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে সব খেলোয়াড়দের অপতথ্যগুলো নিয়ে। আপনার কাছে কি মনে হয় যে অপতথ্যের টার্গেট, গুজবের টার্গেট খেলোয়াড়রাও যে হচ্ছেন, সেটা কেন? ধন্যবাদ আপনাকে। যে আজকে আমাদের যে শিরোনামটা বা টপিকস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তো আমাদের সামাজিকভাবে প্রতিটা মানুষের জন্য যেরকম ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় অ্যাথলেট বা ক্রীড়াবিদদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্বাভাবিক মানুষ কিন্তু, যারা আমি আপনি বা সবাই যারা চাকরি জীবনে অভ্যস্ত কিংবা সাধারণভাবে পড়াশোনায় অভ্যস্ত, তাদের কিন্তু মানসিক চাপটা না যতটুকু থাকে, একজন ক্রীড়াবিদের প্রতি কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। শুধুমাত্র যদি বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করি, একটি দেশের যেরকম চাপ থাকে, একটি বৈশ্বিক চাপ কিন্তু একজন খেলোয়াড়ের মধ্যে কিন্তু ব্যাপকভাবে কাজ করে। সেই প্রেক্ষিতে যদি বিবেচনা করি যে এই যে অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে, গুজবের যে নিউজগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো কিন্তু একজন ক্রীড়াবিদকে তার মানসিক যে চেতনা, তাকে কিন্তু দারুণভাবে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত করেন। এই যে অপতথ্য যে ছড়ানো হচ্ছে, আপনি একটা জিনিস কি, এখন আমি না হয় স্ক্যানারের মাধ্যমে এটা ফেক নিউজ আমি এটা চেক করতে পারছি। আমাদের দেশের যেখানে অনেক মানুষ শুধুমাত্র ফেসবুক ব্যবহার করছে কিংবা এই স্ক্যানার সম্পর্কে তারা অবগত নয়, কিভাবে ফেক নিউজগুলো চেক করবে, তাদের কাছে কিন্তু এই অপতথ্যগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য হয়ে ওঠে। তখন কি হয়, একজন ভালো মানুষ তিনি সমাজের কাছে তিনি একজন
তার সম্পর্কে নানান বিভ্রান্তি ছড়ায়, যা কিন্তু তার পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়ে। আজকে দেখেন আপনি সাকিব আল হাসান সম্পর্কে যেটা ছড়ালো, যে তাহেরির সঙ্গে তার জন্মদিন পালনের ছবি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে রোনালদোর বিভিন্ন ছবি, মানে সহ অন্যান্য অ্যাথলেটদের ছবি দেখতে পাচ্ছি। এই যে অপতথ্যগুলো, এই অপতথ্যগুলো আপনি যখন দেখবেন, যে আমি যদি এইভাবে বিশ্লেষণ করি, রোনালদো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাতে কিন্তু আমার কাছে একটা খুবই ইতিবাচক বার্তা দেয়। যখন আমি শুনি যে না, উনি এটার সঙ্গে ইনভলভ ছিলেন না, এই নিউজটা ফেক, তখন কিন্তু তার সম্পর্কে আমার একটি কিন্তু নেতিবাচক ধারণা কিন্তু চলে আসে, যে রোনালদো তো এটার সঙ্গে সম্পৃক্ত হলেও পারতেন। তো এই যে আমার একজন সম্পর্কে, মানুষ সম্পর্কে আমার যে ধারণার পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখেন, শুধুমাত্র ক্রীড়াবিদদের ক্ষেত্রেই নয়, আমরা রাজনীতিবিদদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বিনোদন জগতের সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষটি অন্যায় করছে, পাপ করছে, তার জন্য কিন্তু রাষ্ট্রীয় আইনি বিচারের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা যখন একজন অন্যায়কারীকে দারুণ ভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার তুলে ধরছি, তারও কিন্তু মানবাধিকার কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। আর একজন সাধারণ মানুষ যিনি অত্যন্ত সচেতন ভাবে কাজ করেন, একজন ক্রীড়াবিদ হতে পারে, সাধারণ নাগরিক হতে পারে, তার ক্ষেত্রে সেটা কতটুকু মানসিক পীড়নের কারণ হয়, সেটা কিন্তু আমাদেরকে ভেবে দেখা উচিত। এরকম অপতথ্যের ফলে কিন্তু এই যে বস্তুনিষ্ঠ তথ্য সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ তথ্যে উপস্থাপন করা, এগুলোর উপর কিন্তু মানুষের আপনার মানে একটা কিন্তু বিভ্রান্তি চলে আসে। যারা বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করেন, তাদের প্রতিও কিন্তু একটা মানুষ আস্থাহীনতায় থাকে, সামাজিক বিভাজন তৈরি হয়, এইগুলোর ক্ষেত্রে ভুল বুঝাবুঝি তৈরি হয়। আজকে দেখেন সাকিব আল হাসানের যে ঈদের নামাজের ছবি পরিবেশন করা হচ্ছে, আমরা জানি সাকিবকে নিয়ে বর্তমান সময়ে আলোচনা সমালোচনা মিশ্র প্রতিক্রিয়া নানান কিছু কাজ করছেন। এটা তো কিন্তু অন্যরকম, আমি এইটা বলতে চাচ্ছি না এই পরিবেশের কথা। বর্তমান সময়ে আমরা নানান ধরনের মব কালচার দেখতে পাচ্ছি, এ ধরনের ঘটনা কিন্তু এ ধরনের সংস্কৃতিকে আপনার উৎসাহিত করে। আপনি দেখবেন এই যে গুজব, মিথ্যা নিউজের ফলে আমরা দেখেছি অসহায় মানুষকে অত্যন্ত অত্যন্ত ভয়ানক ভাবে তাদেরকে খুনের সম্মুখীন হতে, এ ধরনের সিনারিও কিন্তু আমরা কিন্তু ঘটনা দেখেছি। কাজে এটার ভয়াবহতা কিন্তু অত্যন্ত ব্যাপক। আমরা যদি সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, পরিশীলিত রুচির পরিচয় দিতে পারি, এসব ব্যাপারে কিন্তু আমাদেরকে অনেক বেশি আপনার সচেতন হতে হবে। আরেকটা ব্যাপার, এই যে ফেক নিউজ, এই ফেক নিউজের ফলেও কিন্তু ব্যক্তির সম্মান কিন্তু এবং নিরাপত্তাও কিন্তু নানানভাবে আপনার ক্ষুণ্ণ হচ্ছে। তো এই যে সামাজিক অবক্ষয়, আমাদের একজন ভালো মানুষকে মন্দভাবে উপস্থাপন করার ফলে সমাজে যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়, সেটা কিন্তু আপনি বলছিলেন বিভিন্ন অঙ্গনে অনেককেই আসলে এই ধরনের গুজবের সম্মুখীন হতে হয়। আমরা অনেক সময় দেখি যে রাজনৈতিক যেসব অপতথ্য ছড়ায়, সেখানে রাজনীতিতে যারা বিরোধী শক্তি, তাদের অনেক সময় এটা পরিকল্পনা মাফিক করা হয়ে থাকে, ষড়যন্ত্র বা প্রোপাগান্ডার অংশ আমরা বলে থাকি। কিন্তু যখন কোনো সেলিব্রিটি, সেটা স্পোর্টসের হোক কিংবা আপনি বলছিলেন যে বিনোদন জগতের সেলিব্রিটিদেরকে নিয়েও কিন্তু নানান ধরনের গুজব ছড়ায়, আপনার কাছে কি মনে হয় যে এটা যারা করছে তাদের মূল কারণটা কি ভিউ বাণিজ্য? মানে যেহেতু একজন হামজা চৌধুরীর কিংবা একজন ক্রিস্টিয়ানো রোনালদোর আসলে অনেক ফলোয়ার, তো এই খবরটি দেখলে তারা উৎসাহিত হবে, তারা শেয়ার করবে, তারা হয়তো লাইক করবে, কমেন্ট করবে, তাতে ভিউ বাণিজ্যটা ভালো হবে। এইটা কি আসলে মূল উদ্দেশ্য বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটাকে তিনটে ভাগে আমি দেখতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে আপনি ভিউ বাণিজ্যের কথা বলছেন, এক ধরনের আপনার এটার উপরে যারা পোর্টাল সহ নানান ধরনের আপনার অনলাইনে যারা অনেক জার্নালিজম বেরিয়েছে, যারা ইউটিউবার স্পেশালি, তারা কিন্তু ভিউ বাণিজ্য হিসেবে দেখে। কারণ আমরা যদি ক্রীড়াঙ্গনের অবস্থায় দেখি বা রাজনৈতিক অবস্থান দেখি, আপনি দেখবেন ইতিবাচক সংবাদের থেকে নেতিবাচক সংবাদ এবং গুজব, বিভ্রান্তিমূলক সংবাদগুলো কিন্তু আপনার মানুষের কাছে আরো বেশি সুন্দরভাবে উপস্থাপিত হয়। এটা মানুষ পছন্দ করছে বর্তমান সমাজ ব্যবস্থা, এটা আমার কাছে মনে হয়। আরেকটা মানুষ হচ্ছে যে মানুষ এটাতে একটা নির্মল আনন্দ অনুভব করছে।
যে কারণে আপনি দেখবেন এই ভিডিওগুলো আপনার খুব বেশি দেখছে। আরেকটা জিনিস মনে হয় যে আপনি রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে যদি বিবেচনা করি, যে আমরা যে অনেকগুলো ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করবার জন্যই কিন্তু এ ধরনের গুজবমূলক অনেক ধরনের ফেক নিউজের মাধ্যমে সমাজে নানানভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এই তিন ভাবে আমি জিনিসটা দেখতে চাই। একটা জিনিস কি, আমাদের যারা পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষায়, আপনার যারা প্রকৃত শিক্ষায় আপনার বড় হয়ে উঠেছেন, আপনারা দেখবেন তারা কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদটাই কিন্তু ইতিবাচকভাবে উপস্থাপন করে থাকেন। বাট বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখছি যেভাবে বিভিন্ন ইউটিউবাররা, সবার কথা আমি বলছি না, আপনার নেতিবাচক দিকগুলো উপস্থাপন করছেন, এত সুন্দরভাবে তারা উপস্থাপন করছেন যা মানুষের কাছে আপনার ইতিবাচকভাবে তারা গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো আপনার সমাজের নেতিবাচক দিকগুলো যদি ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পায়, তখনই কিন্তু আপনার সমাজে কিন্তু অবক্ষয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে সেই অবক্ষয় শুরু হয়। এবং আপনি মবের কথা বলছিলেন, আমরা এরকম আসলে দেখেছিও, নজির আছে যে গুজব থেকে বড় ধরনের মব তৈরি হয়েছে এবং অনেক ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আপনার সাথে এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা আরো আলোচনা করব। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক অঙ্গনের কোনো নেতা হোক, কিংবা কোনো স্পোর্টসম্যান, কিংবা বিনোদন জগতের কোনো সেলিব্রিটি, তাদেরকে নিয়ে যখন এই ধরনের অপপ্রচার হয় এবং সেটি যখন ভাইরাল হয়, অনেক মানুষের কাছে পৌঁছায়, এবং আপনি বলছিলেন যে এর নানান নেতিবাচক প্রভাবও থাকতে পারে, তাদের কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া উচিত এই সময়টাতে? গুজব তো প্রতিদিন ডালপালা ছড়াচ্ছে, আইনি কোনো মানে পদক্ষেপ যদি আসলে না থাকে, তাহলে কি প্রতিরোধ করা সম্ভব হবে? আমরা যদি বলি বাক স্বাধীনতার কথা বলি, আমরা তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কথা বলি, অবশ্যই এগুলো থাকতে হবে। হ্যাঁ, হিউম্যান রাইটস তাই বলে। বাট আপনি যদি এটাকে ইতিবাচক ভাবে ব্যবহার না করে সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়কে অস্থির করে তুলতে চান, তখন কিন্তু আপনাকে আইনের মুখোমুখি অবশ্যই থাকতে হবে। এখন আমার আপনার সম্পর্কে যদি শুধুমাত্র আমরা ইতিবাচক কাজ করছি বা নেতিবাচক ভাবে যদি আমাদেরকে উপস্থাপন করা হয়, ডেফিনেটলি কিন্তু সমাজের, সরকারের দায় রয়েছে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করার। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বুলিং গুলো অপোনেন্টের প্রতি সম্মান তো থাকেই না, অত্যন্ত নেতিবাচক ভাবে বুলিং করা হয়, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এমনকি এই বুলিং এর ফলে যে মব সৃষ্টি হচ্ছে, হত্যা হচ্ছে, এমনকি শারীরিক মানসিক এত প্রকার পীড়ন বেড়ে যায়, যার ফলে কিন্তু মানুষ দারুণভাবে অসুস্থ হচ্ছে। এই যে ব্যক্তি অসুস্থ হচ্ছে, সমাজ অসুস্থ হচ্ছে, রাষ্ট্র সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, সরকারের তো অবশ্যই দায় রয়েছে তার এগেইনস্টে আইনগত ব্যবস্থা গড়ে তোলার। আপনার যদি আইনি কাঠামো না থাকে, তাহলে যেভাবে চলছে এভাবে কিন্তু আপনি দেখবেন যে সৎ মানুষকেও অসৎ করার প্রবণতা কিন্তু চলছে। আপনি দেখবেন যে ক্রীড়াঙ্গনে, আমি যদি বলি, ক্রীড়াঙ্গনে আপনি দেখবেন, আমরা দেখেছি অনেক দারুণ দারুণ ক্রিকেটার যারা ব্যক্তি জীবনে প্রচন্ড সততার সঙ্গে বেড়ে উঠেছেন, অনেক সংগঠক সততার সঙ্গে বেড়ে উঠেছেন, তাদের প্রতিও কিন্তু বিভিন্ন ভাবে, ইউটিউবাররা বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা আছি, আমাদের নিজেদের কথাই বলি, আমরা নেতিবাচক ভাবে অপপ্রচারের ফলে ব্যক্তি ইমেজ কিন্তু দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এতে কিন্তু সমাজ ব্যবস্থায় যে সুস্থ মানুষগুলো, তারাও কিন্তু অসুস্থ অবস্থার দিকে চলে যাচ্ছে। কাজে আপনি যে আইন প্রণয়নের কথা বলছেন, সুষ্ঠু অবাধ তথ্য প্রবাহের নিয়ন্ত্রণের জন্য কিন্তু আইন প্রয়োজন। কাজে আমার মনে হয় আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি, ডেফিনেটলি সরকার এই ব্যাপারে আসলে আমাদের মনে হয় নতুন ভাবে ভাবা উচিত। আমাদের যে প্রচলিত আইন, সেখানে মানহানি হলে তা নিয়ে আসলে শাস্তির বিষয়ে বলা আছে। তবে যে পরিমাণ এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে দেখি বিভিন্ন জন সম্পর্কে, বিভিন্ন ফিল্ডে যারা কাজ করছেন তাদের সম্পর্কে, তাতে করে এই আইন ও সংশোধনের প্রয়োজনীয়তা আছে কিনা, সময়ের দাবি কিনা? না, ডেফিনেটলি এই আইন যেন আবার কেউ দুর্ভোগের শিকার যেন না হয়, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আইনে যেন যারা প্রকৃত অর্থে অন্যায়কারী, তাদেরকে এগেইনস্টে যেন ব্যবস্থা নেওয়া হয়, এই জন্যই কিন্তু আইন করা উচিত। আমরা অনেক সময় দেখি কি,
এই যে ডিজিটাল নিরাপত্তা আইন আমরা দেখেছি, এর মাধ্যমে যারা আমাদের অনেক সাংবাদিক যারা অত্যন্ত ইতিবাচকভাবে সততার সঙ্গে নিজেদেরকে উপস্থাপন করেন, তাদেরকে কিন্তু এর জন্য অনেক বেশি ভোগান্তির সৃষ্টি হতে হয়েছে। কাজেই আইন তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি, আমরা যদি নৈতিকভাবে নিজেদেরকে পারিবারিক শিক্ষায়, প্রাতিষ্ঠানিক শিক্ষায় যদি নিজেদেরকে উন্নত করতে না পারি, তাহলে কিন্তু কোনো আইনেই কিন্তু আমাদেরকে আবদ্ধ করতে পারবে না। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনি আলোকপাত করছিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হবার জন্য, এবং আপনার পরামর্শ, আপনার মন্তব্য আপনার জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আজকে ৭১কে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।